ভেবে দেখুন তো, আজ আপনি যে পৃথিবীতে শান্তিতে ঘুমাচ্ছেন, কাল সকালে উঠে দেখলেন সেই পৃথিবীর আর অস্তিত্বই নেই। চারদিকে শুধু পাহাড় সমান উঁচু ঢেউ, পায়ের নিচের মাটি দুভাগ হয়ে যাচ্ছে, আর আকাশ থেকে ঝরে পড়ছে আগুনের গোলা। কোনো কাল্পনিক গল্প নয়, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এমন এক মহাপ্রলয়ের কাহিনী যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। হে গাইজ, আমি পারভেজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই ভিডিওতে আমি 2012 সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। আমেরিকার এক ভূতত্ত্ব বিজ্ঞানী যার নাম হ্যামলি অ্যাড্রিয়ান, তিনি ভারতে আসেন। এখানে তার একজন ভারতীয় বিজ্ঞানী বন্ধু আছে যার নাম সাতনাম। সাতনাম একজন ফিজিওসিস্ট। অ্যাড্রিয়ানকে সে একটি খনির ভিতরে নিয়ে যায় যা মাটি থেকে 11,000 ফিট নিচে, অর্থাৎ ভূগর্ভের 11,000 ফিট গভীরে তাকে নিয়ে যায়। এবং এখানে সাতনাম অ্যাড্রিয়ানকে জানায় যে আমরা রিসার্চের কাজে একটি পুরনো খনিতে কাজ করছিলাম। হঠাৎ করে আমরা দেখি যে মাটি থেকে গরম জল টকবক করে ফুটছে, এতটাই গরম যে সেখানে হাত দিলে হাত ঝলসে যাবে। সাতনাম আরো বলে যে সূর্যের মধ্যে বিস্ফোরণ মাঝে মধ্যেই হয়ে থাকে, যেটা আমরা সৌর বিস্ফোরণ বলি, কিন্তু কদিন থেকেই সৌর বিস্ফোরণের মাত্রা কিন্তু প্রচন্ড বেড়ে গেছে এবং 2 দিন আগেই সেই সৌর বিস্ফোরণটা সূর্যের মধ্যে হয়েছিল। সেই সৌর বিস্ফোরণ গত কয়েক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় সৌর বিস্ফোরণ ছিল। এবং তার থেকে ভয়ানক কথা এই যে সৌর বিস্ফোরণের সাথে নিউট্রিনিয়াস নামক এক ধরনের পরমাণু কণা সূর্য রশ্মির সাথে আমাদের এই পৃথিবীতে এসে পড়ছে প্রতিনিয়ত। এবং এই পরমাণু কণাগুলো মাটির মধ্যে মিশে গিয়ে মাটিকে অর্থাৎ ভূগর্ভকে আরো গরম করে তুলেছে। এবং এর ফল কিন্তু মারাত্মক হতে চলেছে, কারণ পৃথিবীর নিচের স্তর অনেকটাই নরম হয়ে গিয়েছে। সাতনাম এসব শুনে এবং নিজের চোখে ভূগর্ভের জলকে ফুটতে দেখে অবাক হয়ে যায়। সে তাড়াতাড়ি আমেরিকায় ফিরে আসে এবং সেখানে আমেরিকা প্রেসিডেন্টের সেক্রেটারিকে সে সবকিছু জানায়। আমেরিকার প্রেসিডেন্ট তড়িঘড়ি করে একটি G8 এর মিটিং ডাকে। এবার এখানে যারা G8 সম্পর্কে জানে না তাদেরকে জানায় যে G8 হলো এমন একটি সংস্থা যেটা হচ্ছে পৃথিবীর 8টা বিশেষ শক্তিধর দেশ এক একটা ইউনাইটেড অর্গানাইজেশন। আর এটার বাস্তবে অস্তিত্ব রয়েছে। আমেরিকা, রাশিয়া, জার্মানি, ফ্রান্স, চায়না, এরকম 8টা শক্তিধর দেশ মিলে তৈরি হয়েছে G8। তো এখানে প্রেসিডেন্ট বলেন যে পৃথিবী কিন্তু প্রায় ধ্বংসের মুখে, আমাদের কিছু একটা করা উচিত, নয়তো আমরা কাউকেই বাঁচাতে পারবো না। এই সম্মেলন শেষ হয়ে যায়। এবার পরের সিন দেখানো হয় চায়নার তিব্বতে। এখানে লোক নেওয়া হচ্ছে কিছু একটা বানানোর জন্য। কি বানানোর জন্য সেটা মুভি শেষে বোঝা যাবে। তো আপনাদেরকেও আমি শেষেই জানাবো যাতে মুভিটার মজা নষ্ট না হয়। এখানে এই চরিত্রটার সাথে আসেন আলাপ করিয়ে দিই আপনাদের। এর নাম জ্যাকসন। এর স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে। এর স্ত্রীর নাম হচ্ছে কেট এবং এই সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছে তার প্রাক্তন স্ত্রীর বর্তমান বয়ফ্রেন্ড। এদিন সকালে জ্যাকসন তার ছেলেমেয়েদের সাথে ঘুরতে যায় ইয়েলোস্টোন নামের আমেরিকার একটি জায়গায়। সকালে যখন জ্যাকসন বেরোচ্ছিল তার ছেলেমেয়েদেরকে পিক আপ করতে, তখন সেখানে একটি ভূমিকম্প হয়। রাস্তার একটি জায়গা দুভাগ হয়ে যায় এবং এখান থেকেই শুরু হয় মহাপ্লাবনের সূত্রপাত। জ্যাকসন তার বাচ্চাদের নিয়ে সেখানে ঘুরতে যায়। সেখানে একটি জায়গায় গিয়ে তারা দেখে যে মাটি থেকে গরম জল বেরোচ্ছে। জ্যাকসন অবাক হয়ে যায়। এই সময় সেখানে আমেরিকার আর্মি চলে আসে এবং একটা হেলিকপ্টারে চলে আসে। তারা জ্যাকসন এবং তার 2 ছেলে মেয়েকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে বন্দী বানায়, কারণ ওই জায়গাটা আমেরিকার গভর্নমেন্ট রেস্ট্রিক্টেড এরিয়া বা প্রবেশ নিষিদ্ধ এলাকা হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল, যেটা জ্যাকসন জানতো না। এখানে জ্যাকসনের সাথে পরিচয় হয় হ্যামলি অ্যাড্রিয়ান নামের সেই ভূতত্ত্ববিদ বিজ্ঞানীটার। এদিকে ঘটনাচক্রে অ্যাড্রিয়ান জ্যাকসনের লেখার বড় ফ্যান। জ্যাকসন একজন লেখক। জ্যাকসন অ্যান্ড্রিয়াকে জিজ্ঞেস করে যে মিস্টার অ্যাড্রিয়ান, ওখান থেকে গরম জল বেরোতে দেখছি, কোনো বিপদ টিপদ নয় তো? অ্যাড্রিয়ান তাকে মিথ্যা কথা বলে। অ্যাড্রিয়ান জানায় যে মিস্টার জ্যাকসন, ওখানে কিছু সরকারি কাজকর্ম চলছে যার কারণে সেখান থেকে গরম জল বেরোচ্ছে, আপনি প্লিজ বাচ্চাদের নিয়ে অন্য কোথাও ঘুরুন, এদিকে আর যাবেন না। জ্যাকসন সেখান থেকে চলে যায়। রাতে যখন বাচ্চারা ঘুমাচ্ছিল, জ্যাকসনের কানে আসে কেউ রেডিওতে কথা বলছে। সে গিয়ে দেখে যে একজন আধ পাগলের মতো মানুষ। জ্যাকসনকে দেখে সেই রেডিও জকিটা বলে যে পৃথিবী খুব তাড়াতাড়ি ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হতে চলেছে, সরকার সব জানে কিন্তু জনগণকে কিচ্ছুই বলছে
যাচ্ছে না, আমার কথা বিশ্বাস করো, আমার কাছে এমন একটা ম্যাপ আছে যেই জায়গাটা সুরক্ষিত। পৃথিবী যখন ধ্বংস হবে একমাত্র ওই জায়গাটাই সুরক্ষিত থাকবে। এবং তুমি হয়তো জানো না যে বড় বড় জাহাজ তৈরি হচ্ছে চীনে, সেই জাহাজে করে বিভিন্ন মানুষ যারা কিনা কোটি কোটি টাকা দিয়ে সেই জাহাজের টিকিট কিনেছে একমাত্র তারাই বাঁচবে, বাকি সবাই মরে যাবে। তুমি মরে যাবে, আমি মরে যাব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তোমার বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এরকম করে বলতে থাকে সেই পাগলটা। জ্যাকসন ভাবে এগুলো তো পাগলের প্রলাপ, কারণ লোকটা এমনিতেও মদ্যপান করেছে, তার উপরে যেরকম চেহারা আর যেভাবে সে কথা বলছে নিশ্চয়ই কোনো পাগলের প্রলাপ হবে। তো জ্যাকসন কোনো পাত্তাই দেয় না তাকে। জ্যাকসন সেখান থেকে চলে যায়। এদিকে সেদিন রাতের বেলায় সেই ভারতীয় বিজ্ঞানী সাতনাম হ্যামলি অ্যান্ড্রিয়ানকে ভিডিও কল করে এবং ভিডিও কলে সে জানায় যে অ্যান্ড্রিয়ান, তুমি শুনে অবাক হবে, এখন সেই খনির ভিতরে আর যাওয়াই যায় না। ভূগর্ভ এতটাই গরম হয়ে গেছে, এতটাই গরম হয়ে গেছে যে মাটির নিচে যাওয়াই যাচ্ছে না। এবং তোমাকে আরেকটা দুঃখের সংবাদ দিয়ে রাখে বন্ধু, আমাদের পৃথিবীর নিচের দিক প্রায় গলতে শুরু করেছে, খুব তাড়াতাড়ি পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে চলছে, কিছু একটা করো, মানুষকে সরাও। অ্যান্ড্রিয়ান চিন্তায় পড়ে যায় এবং সে বলে যে ঠিক আছে, আমি আমাদের এখানকার সরকারকে বলছি। আর শোনো সাতনাম, তুমি তোমার স্ত্রী আর ছেলেকে নিয়ে রেডি থাকো, আমি নিউ দিল্লিতে প্লেন পাঠানোর ব্যবস্থা করছি, তোমাদেরকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাবে সে। পরদিন সকালে জ্যাকসনের প্রাক্তন স্ত্রী কেট এবং তার বয়ফ্রেন্ড গার্ডেন একটি শপিং মলে ছিল। হঠাৎ সে সময় মাটি ফাটতে শুরু করে এবং সাথে সাথে ভূমিকম্প শুরু হয়। এদিকে সে সময় আমেরিকার প্রেসিডেন্টের সেক্রেটারি প্রেসিডেন্টকেও বলে যে চারটা বড় জাহাজ তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট বলে যে 4টা জাহাজে কি হবে? সেক্রেটারি তাকে বলে যে আমরা তো সমস্ত পৃথিবীর মানুষকে আর বাঁচাতে পারবো না, কিন্তু 4 লাখ মানুষকে আমরা সেখানে বাঁচাতে পারবো। এদিকে জ্যাকসনকে দেখা যায়। জ্যাকসন যে গাড়িটা নিয়ে ঘুরছিল, অ্যাকচুয়ালি সেই গাড়িটা ছিল তার বস ইউরির। ইউরি একজন কোটিপতি বা বিলিয়নিয়ার আমেরিকার। ইউরি জ্যাকসনকে বলে যে তুমি আমার 2 ছেলেকে পিক আপ করে এখনো কেন আসছো না, তাড়াতাড়ি এসো, আমরা এয়ারপোর্টে আছি। জ্যাকসন ইউরির 2 ছেলেকে পিক আপ করে এয়ারপোর্টে ছাড়তে যায় এবং এয়ারপোর্টে ছাড়তে যখন যায় তখনই ইউরির 2 ছেলেও জ্যাকসনকে সেই একই কথা বলে যে তোমরা এখানেই থাকো, তোমরা সবাই মরে যাবে, তোমরা তো জানো না যে আমরা কোথায় যাচ্ছি, আমরা আসলে বড় জাহাজে যাচ্ছি, যে জাহাজের টিকিট আছে আমাদের কাছে, পৃথিবী ধ্বংস হবে এবং আমরা বেঁচে যাব, তোমরা সবাই মারা যাবে। এটা শুনে জ্যাকসনের মাথায় খটকা লাগলো। কাল রাতের আতপাকলটাও যা বলেছে আর এই বাচ্চা দুটো যা বলছে, দুটো এক হয় কি করে, এগুলো বসেই ভাবছিল। হঠাৎ মাটি কাঁপতে শুরু করে আর গাড়িটা দুলতে থাকে। চারিদিকে আবহাওয়া সম্পূর্ণ পাল্টে যায়। মাটি ফাটতে ফাটতে মাটির একটা জায়গা ফাঁক হয়ে যায় এবং সেই সময় সে রেডিওটা চালালে সেই আতপাগল রেডিও জকিটার কথা সে শুনতে পায় যে পৃথিবী ধ্বংস হওয়া শুরু হয়েছে। আর ঠিক এই সিন থেকেই পৃথিবীর মহাপ্লাবনের সূত্রপাত হয়ে যায়। জ্যাকসন ভয় পেয়ে যায়। জ্যাকসন ওই এয়ারপোর্টের একটি পাইলটকে গিয়ে হায়ার করে, যে সে পাইলটকে বলে যে তোমার প্লেনটি কি ভাড়ায় পাওয়া যাবে? পাইলট বলে যে হ্যাঁ দিতে পারি। সে বলল যে আমার এই ঘড়িটা রাখো, আমার এই ঘড়িটা বিশাল বড় দামি ঘড়ি, আমি আমার স্ত্রী এবং ছেলেমেয়েকে নিয়ে আসছে, তুমি রেডি থেকো। জ্যাকসন মনে মনে এটা ভেবে নেয় যে সে এখান থেকে পালিয়ে যাবে, কারণ সেও তখন বিশ্বাস করতে শুরু করেছে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে। সে তার স্ত্রীকে ফোন করে, ক্যাট তুমি বাচ্চাদেরকে এবং গার্ডেনকে নিয়ে রেডি থাকো, আমি গাড়ি নিয়ে আসছি। তার স্ত্রী বুঝতে পারে না যে জ্যাকসন এসব কি বলছে। ঠিক সেই সময় ভূমিকম্প শুরু হয়ে যায় এবং একের পর এক বাড়ি ঘর ভাঙতে শুরু করে। রাস্তাগুলো যেন খেলনা গাড়ির মতো উড়ে উড়ে ভাঙছিল এবং চারিদিকে শুরু হয়ে যায় ধ্বংসলীলা। কোন রকমে জ্যাকসন লিমুজিন গাড়িটি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তার গাড়ির মধ্যে উঠে পড়ে তার প্রাক্তন স্ত্রী কেট এবং তার 2 ছেলে মেয়ে এবং গার্ডান। তারা কোন রকমে প্রাণে বাঁচতে বাঁচতে সেই রাস্তা দিয়ে এয়ারপোর্টের দিকে যাওয়া শুরু করে দেয় এবং সেই সময় শুরু হয় ধ্বংসলীলা। চারপাশের বাড়িগুলো যেন কাগজের বাড়ির মতো ভেঙে ভেঙে পড়ছিল। রাস্তাগুলো যেন সমুদ্র ঢেউয়ের মতো মাটিতে ঢেউ খেলে ভাঙছিল। একটার পর একটা বড় বড় বিল্ডিং গুলো মুহূর্তের মধ্যেই ধ্বংস হতে থাকে। পৃথিবীবাসী এই ধরনের ধ্বংসলীলা কখনোই দেখেনি, আজকেই তারা প্রথম দেখছিল। সবাই প্রাণের ভয়ে চিৎকার চেঁচামেচি করছিল, এদিকে ওদিকে ছুটছিল এবং এই সময় জ্যাকসন অত্যন্ত দক্ষতার সাথে এবং প্রায় মৃত্যুর কোল থেকে ফিরে এয়ারপোর্টে পৌঁছে যায়। এয়ারপোর্টে পৌঁছে গিয়ে দেখে সেখানে অন্য এক বিপদ অপেক্ষা করছে। এয়ারপোর্টে সেই প্লেনটা যেটা কিনা জ্যাকসন হায়ার করেছিল, সেই প্লেনের পাইলট মরে পড়ে আছে সেখানে
এবার প্রশ্ন হলো প্লেনটা কে চালাবে। হঠাৎ করে তার প্রাক্তন স্ত্রী কেট বলে যে গর্ডন, তুমি তো 2-3 বার প্লেন চালিয়েছিলে, তুমি তো প্লেন চালাতে পারবে। গার্ডেন বলে যে না, আমি যে প্লেনগুলো চালিয়েছিলাম সেগুলো এরকম ছিল না, এটাতে তো 4টা ইঞ্জিন রয়েছে, আমি কি করে চালাবো এটা। তখন তাকে জোর করে একরকম সেই প্লেন চালাতে বাধ্য করা হয়। গার্ডেন কোনো রকমে প্লেনের স্টিয়ারিং সামলে নেয় এবং প্লেনটাকে উড়াতে সক্ষম হয়, এবং প্লেন উড়িয়ে তারা যখন সেই শহর ছেড়ে যাচ্ছিল তখন দেখা যায় যে এক মহাজাগতিক মহাধ্বংসলীলার সিন, যেটা দেখার পর তাদের ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। প্রতিটা রাস্তা, কোনটা কোন জিনিস আকাশে থাকে আর কোন জিনিসটা মাটিতে থাকে, সবকিছুর তালগোল পাকিয়ে এক হয়ে গিয়েছে। শূন্য দিয়ে দেখা যায় একটি ট্রেন ভেসে চলে যাচ্ছে। পৃথিবীর মধ্যে সমস্ত জিনিস যেন ওলট পালট হয়ে যাচ্ছে। চারদিকে শুধু মানুষের চিৎকার, মৃত্যুর ভয়, মানুষের ছোটাছুটি, আর এক একটা বাড়ি, ঘর, ইমারত, রাস্তা সবকিছু কাগজের মতো, কাঠের পুতুলের মতো ভেঙে ভেঙে পড়ছে। একটা সময় দেখা যায় একটা বিশাল বড় ঢেউয়ের মধ্যে গোটা শহরটা ভেঙে পড়ে গেল। তাদের চার্টার প্লেন তখন মাঝ আকাশে। কেট জ্যাকসনকে জিজ্ঞেস করে, জ্যাকসন তুমি কি করে জানলে যে পৃথিবী কিছুক্ষণের মধ্যে ধ্বংস হতে চলেছে? তুমি কি করে আগ থেকেই আমাকে ফোন করে গেলো বললে? জ্যাকসন বলল যে কাল রাতে একজন আত পাগল মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল, সে আমাকে এই কথাগুলো বলেছিল, কিন্তু আজ দেখছি যে সে যা বলেছিল সবই সত্যি। জ্যাকসন এটাও বলে যে কোনো একটা জায়গায় বড় 4টা জাহাজ তৈরি করা হয়েছে এবং সেখানকার ম্যাপ শুধুমাত্র সেই আত পাগল লোকটার কাছেই আছে। আমাদের ইয়েলোস্টোনে যেতে হবে। ইয়েলোস্টোন হলো সেই আমেরিকার সেই জায়গাটা, যে জায়গায় জ্যাকসন ও তার ছেলে মেয়ে নিয়ে ঘুরতে গিয়েছিল। তাদের প্লেনটা এক সময় গিয়ে ইয়েলোস্টোনের একটি পেট্রোল পাম্পে গিয়ে পৌঁছায়। জ্যাকসন গার্ডেনকে বলে যে তোমরা এখান থেকে পেট্রোল ভরতে থাকো, আমি আমার মেয়ে লিলি যাচ্ছি সেই আত পাগল মানুষটাকে খুঁজতে, সে সেখানেই কোথাও একটা আছে। তারা সেই লোকটাকে খুঁজে পায় এবং সেই লোকটার কাছ থেকে তারা সেই ম্যাপটাও নিয়ে নেয়। এবং সেখানে যখন জ্যাকসন সেই লোকটার কাছ থেকে সেই জায়গার ম্যাপটি নিচ্ছিল, যেই জায়গায় গেলে তারা সুরক্ষিত থাকতে পারবে, ওই সময় পৃথিবীতে আগ্নেয়গিরি জেগে ওঠে। মাটির ভেতর ফেটে গিয়ে সেখান থেকে লাভা বেরোতে শুরু করে এবং উপর থেকে উল্কা বৃষ্টির মতো আগুনের গোলা পৃথিবীর মধ্যে পড়তে শুরু করে। জ্যাকসন তার ছোট মেয়েকে নিয়ে কোনো রকমে গাড়িতে করে তাদের প্লেনের দিকে রওনা করে এবং শুরু হয়ে যায় এদিকে ওদিকে আগুনের গোলা পড়া। একটা সময় গাড়ির পেছনের মধ্যে একটি আগুনের গোলা পড়ে। গাড়ির একটা দিক আগুন ধরে গিয়েছে। কোনো রকমে তারা তাদের প্লেনের কাছে গিয়ে পৌঁছায়। প্লেনে সেই বাচ্চাটাকে উঠিয়ে দিয়ে জ্যাকসনের হঠাৎ মনে পড়ে যায়, আরে ম্যাপটা তো আমি গাড়ির মধ্যেই ফেলে এসেছি। সে আবার ছুটতে থাকে। ছুটে গিয়ে যখন সেই ম্যাপটা নিয়ে আসতে যায়, হঠাৎ করেই সেখানকার মাটি ফেটে যায় এবং কয়েক হাজার ফুটের খাদের সৃষ্টি হয়। সেই খাদের মধ্যে জ্যাকসন গাড়ি শুদ্ধ পড়ে যায়। ওদিকে গর্ডন বলে যে আমরা জ্যাকসনের জন্য আর অপেক্ষা করতে পারবো না, আমাকে প্লেন স্টার্ট করতে হবে, কারণ আস্তে আস্তে মাটি ধ্বংস হয়ে যাচ্ছে, এরপর আমরা সবাই মারা পড়বো। প্লেন চালু করা হয়। হঠাৎ দেখা যায় খাদের ওই কিনার থেকে জ্যাকসনের হাত। জ্যাকসন বেঁচে আছে। জ্যাকসন দৌড়ানো শুরু করে এবং দৌড়াতে দৌড়াতে কোনো একটা সময় সে প্লেনটাকে ধরে ফেলে এবং প্লেনের ভেতরে উঠে পড়ে। এদিকে দেখা যায় যে সেই ভূতত্ত্ব বিজ্ঞানী অ্যান্ড্রিয়ান প্রেসিডেন্টের সেক্রেটারিকে বলে যে আমার মনে হয় মানুষকে জানিয়ে দেওয়া উচিত যে তারা সবাই মরতে চলেছে, যাতে তারা নিজেদের কাছের মানুষকে অন্তত শেষবারের মতো বিদায় জানাতে পারে। কিন্তু সেক্রেটারি বলে যে এখন নয়, আগে আমরা জাহাজে উঠি, তারপর। প্রেসিডেন্টকে গিয়ে তার সেক্রেটারি বলে যে মিস্টার প্রেসিডেন্ট চলুন, এয়ারফোর্স 1 প্লেন রেডি আছে আপনার জন্য, আমরা সেফ জায়গায় পৌঁছে যাব। কিন্তু প্রেসিডেন্ট জানান যে আমি আমার আমেরিকাবাসীদের ছেড়ে যাব না, তাদের যা হবে আমারও তাই হবে। আমি একজন প্রেসিডেন্ট হিসাবে কখনোই তাদেরকে রেখে পালিয়ে যেতে পারি না। আমি যদি সবাইকে বাঁচাতে পারতাম তাহলে হয়তো আমিও যেতাম, কিন্তু আমি তো সবাইকে বাঁচাতে পারছি না, আমি ব্যর্থ হয়েছি, সুতরাং আমি তাদের ছেড়ে যাব না। সে অ্যান্ড্রিয়ানকে ডেকে বলে যে অ্যান্ড্রিয়ান তুমি যাও, সেই জাহাজে উঠে তুমি নিজেকে সুরক্ষিত করো, তুমি একজন প্রচন্ড ট্যালেন্টেড আর খুব ভালো মানুষ, তোমার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যদি মানব সভ্যতা বেঁচে থাকে তোমাকে সেখানে দরকার হবে। অ্যান্ড্রিয়ান তখন তাকে বলে যে স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, মানুষের কি জানার অধিকার নাই যে তারা যে মরতে চলেছে? প্রেসিডেন্ট বলে যে নিশ্চয়ই আছে, তুমি ঠিক বলেছো, আর এটা আমি দায়িত্ব নিচ্ছি, আমি সবাইকে জানাবো। তখন দেখা যায় যে আমেরিকার বিভিন্ন টিভি স্টেশনে প্রেসিডেন্টের মুখ। প্রেসিডেন্ট বলছে যে আপনারা আমাকে ক্ষমা করবেন, আপনাদের সবাইকে আমি বাঁচাতে পারলাম না, আমার হাতে সেই ক্ষমতা নেই, পৃথিবী ধ্বংস হতে চলেছে এটা ঠিক, কিন্তু
আমি আপনাদের পাশে আছি আমার মৃত্যু পর্যন্ত। এদিকে পরের সিনে দেখা যায় জ্যাকসন বলে যে তার হাতে যে ম্যাপটা রয়েছে সেখানে লোকেশনটা চীনে, অর্থাৎ যেখানে বড় বড় জাহাজগুলো তৈরি করা হয়েছে। চায়নায় যাওয়ার জন্য আমাদের একটা বড় প্লেন চাই। এই ছোট প্লেনের মধ্যে অত পেট্রোল ধরবে না, সুতরাং আমরা এই প্লেনে করে কিছুতেই চায়না যেতে পারবো না। তারা ক্যালিফোর্নিয়া এয়ারপোর্টে ল্যান্ড করে এবং সেখানে জ্যাকসনের বস ইউরি দাঁড়িয়ে ছিল তার একটি বিশাল বড় একটি প্লেন নিয়ে। তারা সেখান থেকে যেতে পারছিল না কারণ তাদের কো পাইলট আসেনি, আর অত বড় প্লেন একটা পাইলটের পক্ষে চালানো সম্ভব না, একজন কো পাইলটের দরকার হবে। এখানে জ্যাকসন বলে যে আমাদের সঙ্গে একজন কো পাইলট আছে যে প্লেন চালাতে পারে। গার্ডন বলে যে না, আমি একবারই ভুল করেছি, কিন্তু আমি আর চালাতে পারবো না। সে বলে যে না, সে চালাতে পারে, সে মিথ্যা কথা বলছে। তাকে জোর জবরদস্তি করে প্লেনে তুলে নেওয়া হয়। এবার চায়না যাওয়ার জন্য সেই বড় প্লেনটি রওনা হয়। প্লেনের ভেতরে রয়েছে প্লেনের পাইলট, সেকেন্ড কো পাইলট হিসেবে আছে গার্ডন, এছাড়া রয়েছে জ্যাকসনের প্রাক্তনী স্ত্রী কেট, তার 2 ছেলে মেয়ে ইউরির 2 ছেলে এবং ইউরির গার্লফ্রেন্ড। প্লেন চলতে লাগলো এবং প্লেন ওখান থেকে টেক অফ করার সাথে সাথে সেখানে শুরু হয়ে গেল বিনাশ। দেখতে দেখতে ক্যালিফোর্নিয়া শহরটাও ধ্বংসলীলায় মেতে উঠলো। চারদিকে যেদিকেই তাকানো যায় শুধু ধুলোর অন্ধকার। এইসবের মধ্য দিয়ে চলতে লাগলো সেই প্লেনটা কোনো রকমে। প্লেন তখন চীনের প্রায় কাছাকাছি। পাইলট জ্যাকসনকে আর ইউরিকে ডাকলো এবং তারা দেখলো চারদিকে শুধুমাত্র আগ্নেয়গিরির লাভা ফুটে ফুটে উঠছে। যত দূর চোখ যায় সম্পূর্ণ দিকটা লাল আর হলুদ রং হয়ে আছে। আগুন ভূগর্ভের ভিতর থেকে জ্বলন্ত লাভা এসে চারদিক ভরে রয়েছে। জ্যাকসন জিজ্ঞাসা করলো যে প্লেনের মধ্যে আর কতটা জ্বালানি আছে। পাইলট বলল যে না, প্লেনের মধ্যে জ্বালানি আর নেই। আমাদের দক্ষিণ চীন সাগরের কোথাও প্লেন থেকে লাফাতে হবে, কারণ প্লেন তার বেশি যাবে না। তারা সবাই লাইফ জ্যাকেট পরে রেডি হচ্ছে, কিন্তু কোথায় দক্ষিণ চীন সাগর, কোথায় কি? কারণ পৃথিবীর প্লেটগুলো সব নড়ে গেছে। যে জায়গায় যেটা ছিল সেই জায়গায় সেটা নেই। দক্ষিণ চীন সাগরের জায়গায় সেখানে চলে এসেছে বড় বড় বরফাবৃত পর্বতমালা। এবার সেখানে প্লেন ল্যান্ড করা কঠিন হয়ে পড়ল। কোন রকমে পাইলট সেখানে প্লেনটাকে ল্যান্ড করার চেষ্টা করলো এবং সেই প্লেনের ভিতরে থাকা বড় বড় গাড়িতে চেপে বাকিরা প্রাণ রক্ষা করলেও সেই প্লেন শুদ্ধ পাইলট বরফ পর্বতমালা থেকে নিচে পড়ে গেল এবং মারা গেল পাইলট। তারা সেই দুর্গম পর্বতমালায় নামার পর সেখানে চীনের সেনাবাহিনী চলে এলো। ইউরি এবং তার 2 ছেলের কাছে বিশাল জাহাজের সেই টিকিট ছিল, তাই তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো এবং বাকিদেরকে ওখানেই চীনের সেনাবাহিনীরা ছেড়ে গেল। জ্যাকসন তাদেরকে বলল যে তোমাদের কত টাকা দিতে হবে। ইউরি বলল তোমাদের সাধ্যের বাইরে। 6 লাখ মার্কিন ডলার দিয়ে একটা টিকিট তারা কিনেছে। তোমাদের কাছে অত টাকা নেই, তোমরা এখানেই মরবে। কিন্তু আমি তো আমার 2 ছেলের সঙ্গে জাহাজে করেই যাব। তারা সবাই সেখানে বেসাহারা হয়ে পড়ে। একটু পরে ওখান থেকে সিনেমাটা শুরু করার সময় দেখানো হয়েছিল। যে বৃদ্ধকে তার নাতি তার গাড়িতে নিয়ে যাচ্ছিল। বৃদ্ধার এক নাতি জাহাজের শ্রমিক ছিল এবং সে চোরা পথে তাদেরকে সেই জাহাজের ভেতরে প্রবেশ করিয়ে দেবে যাতে তারা বাঁচতে পারে। এই সময় কেট কান্নায় ভেঙে পড়ে। সে বলে যে আমাদেরকে না নাও, অন্তত আমার বাচ্চা দুটোকে নিয়ে নাও, আমার বাচ্চা দুটো তো অন্তত বাঁচুক। বৃদ্ধা বলে যে না, গেলে আমরা সবাই যাব, সবাই একসাথে বাঁচবো। তারা রওনা হয়ে যায় জাহাজের উদ্দেশ্যে এবং চোরা পথে জাহাজে ঢুকতে গিয়ে জাহাজের এক জায়গায় ফেসে গিয়ে গার্ডন মারা যায়। এদিকে জাহাজ তখন ছাড়বে এবং মহাপ্রলয়ের যে সবচেয়ে বড় ঢেউটা এগিয়ে আসছিল সেটা আস্তে আস্তে এগিয়ে আসছে। মাত্র 2 মিনিট বাকি। জাহাজের গেটগুলো বন্ধ করতে গিয়ে দেখা গেল একটি গেট বন্ধ হচ্ছে না। সে গেটের মধ্যে কিছু একটা ফেসে গিয়েছে। এদিকে বিশাল বড় বড় ঢেউ আস্তে আস্তে অনেক কাছে চলে আসছে। জ্যাকসন সেই জাহাজের যে গেটটা দিয়ে ভিতরে ঢুকেছিল সেই গেটের মধ্যে কিছু একটা আটকে ছিল। জ্যাকসন প্রাণপণে চেষ্টা করে সেই গেট থেকে সেটা সরিয়ে দেওয়ার জন্য, এবং এই সময় সেই বিশাল আকারের ঢেউ এসে সেই জাহাজের গায়ে ধাক্কা দেয়। জাহাজের সবকিছু কেঁপে ওঠে এবং জাহাজটা নিয়ন্ত্রণ হারিয়ে আস্তে আস্তে যেদিকে যাচ্ছিল সামনে দাঁড়িয়ে ছিল বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের দিকে জাহাজটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। জাহাজের সাথে মাউন্ট এভারেস্টের ধাক্কা লাগতে আর 400 মিটার মাত্র দেরি। আস্তে আস্তে সেই দূরত্ব আরো কমতে থাকে। এই সময় জ্যাকসন জাহাজের গেটের মধ্যে যেটা আটকে ছিল সেটা খুলে ফেলতে সমর্থ হয় এবং জাহাজের গেট আটকে দেওয়া হয়। ততক্ষণে জাহাজের ভেতরে প্রচুর জল জমে গিয়েছে।
কিন্তু জাহাজের ইঞ্জিন সেই সময় স্টার্ট করে দেওয়া হয়, যেটা কিনা এতক্ষণ স্টার্ট করা যাচ্ছিল না, কারণ একটা গেট খোলা ছিল সেজন্যে, এবং জাহাজটা মাউন্ট এভারেস্টের সাথে ধাক্কা খাওয়ার হাত থেকে বেঁচে যায়। অনেকটা সময় পর আবার প্রথম থেকে সাল গণনা শুরু হয়। সালটা ছিল তখন 1 সালের 27 জানুয়ারি। জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করে যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, বেশ সুন্দর রোদ উঠেছে এবং জল খুব তাড়াতাড়ি নেমেছে। আপনারা যারা প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে চান, জাহাজের ডেক খুলে দেওয়া হচ্ছে, তারা দেখতে পারেন। অ্যান্ড্রিয়ানকে তার সহকারী বিজ্ঞানীরা বলে যে সমুদ্রের জল অনেকটাই স্পিডের নিচে নামছে, কিন্তু পৃথিবীর জায়গাগুলো সরে গেছে। হিমালয়ার সর্বোচ্চ পর্বতমালা নেই। এখন দক্ষিণ আফ্রিকার ডেকানবার্গ পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা। জ্যাকসনের মেয়ে জ্যাকসনকে জিজ্ঞেস করে যে বাবা, আমরা বাড়ি ফিরবো কবে? জ্যাকসন বলে যে আমরা যেখানে যাব সেখানেই আমরা বাড়ি বানিয়ে নেব, কারণ সবকিছু আর আগের মতো নেই। পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো সিনেমার কাহিনীটা সম্পূর্ণ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন।